অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন এই বিষয়টা পড়ানোর আগে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একটা গ্লাসে কিছুটা জল আছে আর জলে ভাসছে একখণ্ড বরফ। এবার তোমাকে কিছু সহজ প্রশ্ন করা হচ্ছে। আমি বললাম তুমি এখন যতটা বড় হয়েছো তাতে জল আর বরফকে আলাদা করে তুমি চিনতেই পারবে। এখন তোমাকে যদি ছেলে মানুষের মতো প্রশ্ন করা হয়, ওই যে গ্লাসে জল আর বরফ আছে, দুটোকে তুমি চিনছো কি করে, জলকে আর বরফকে? তুমি এক গাদা পার্থক্য এনে হাজির করবে। জলকে চেনবার একটা উপায়, জলকে চেনার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, আবার বরফকে চেনার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এবার যদি বলি জল আর বরফকে তুমি পৃথক করো, তোমার কাছে খুব ইজি, মানে খুব সহজ। একটা চিমটি জোগাড় করলে কিংবা একটা হাতে করেই গ্লাস থেকে বরফের টুকরোটাকে পৃথক করবে। অথচ তুমি দেখো জল আর বরফ রাসায়নিক গঠনে গেলে সেই তো হাইড্রোজেন আর অক্সিজেন পদার্থ হিসাবে এক, কিন্তু তাদের রূপগুলো ভিন্ন ভিন্ন। এই রূপগুলোকে আমরা বলছি অবস্থা বা দশা। তাহলে এসো, অবস্থার পরিবর্তনের দশা কি? না, কোনো পদার্থ বিভিন্ন রূপে প্রকৃতিতে উপস্থিত থাকতেই পারে। যদি কোনো পদার্থের বিভিন্ন রূপগুলি যদি ভৌতভাবে পৃথক, জলকে কি অবস্থায় দেখেছো? তুমি বলবে তরল। বরফকে কঠিন। ভৌতভাবে পৃথক ও সমসত্ব হয়, এটার আমার মানেটা কি? না, পাত্র ভর্তি যে জলটা আছে তার কোনো একটা অংশের গুণ অপর অংশের গুণের থেকে আলাদা কিছু, মানে একটা পাত্রে জল আছে, তুমি বললে ওপরের জলটার বিশেষ বৈশিষ্ট্য আছে আর পাত্রের তলার জলটার বিশেষ বৈশিষ্ট্য, এমন কি বলতে পারবে? না, জলকে আমরা চেনবার জন্য যে যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করি তার সব কটাই জলের সমস্ত অংশে, অর্থাৎ পাত্রভর্তি জলের যে কোনো অংশে জল তুমি নাও না কেন তার বৈশিষ্ট্যগুলো এক। তেমনি বরফের ওপরের অংশের বৈশিষ্ট্যগুলো যেমন, নিচের অংশের বৈশিষ্ট্যগুলো তাই হবে। অর্থাৎ একটা বরফের ব্লক যদি তুমি নাও, বরফের টুকরো যদি নাও, তার সব দিকটা তো একই ধরনের। সব কিছু দিক থেকে, কি ঘনত্ব বলো, কি তুমি স্বাদের কথাই বলো, বর্ণের কথা বলো, তো পৃথক ও সমসত্ব যদি হয় এবং যান্ত্রিক উপায়ে যদি পরস্পর থেকে পৃথক করা যায়, যান্ত্রিক উপায়ে, এই যে একটু আগে বললাম একটা চিমটি দিয়ে তুমি জল থেকে বরফের টুকরোটাকে তুলে ফেললে, পৃথক করা যায়, তবে প্রতিটি রূপকে আমরা বলবো ওই পদার্থের একটা দশা বা ফেজ। তাহলে পদার্থের এই দশাটাকে আবার আমরা অবস্থাও বলে থাকি। তাহলে একটা পদার্থের তিনটে অবস্থা, অর্থাৎ কোনো একটা পদার্থকে আমরা প্রকৃতিতে তিন ভাবে পেতে পারি: কঠিন অবস্থায়, তরল বা গ্যাস। এখন তাপ প্রয়োগ করলে একটা সময় পরে কঠিন তরলে রূপান্তরিত হয়, কিংবা আরো তাপ দিলে সেই তরল পদার্থ পরিণত হয় গ্যাসীয় পদার্থে। আবার যদি উল্টোটা করি, যদি আমরা তাপ ওই গ্যাসীয় পদার্থ থেকে নিষ্কাশন করি, এক সময় সেটা শীতল হয়ে তরলে পরিণত হয়। আবার তরল থেকে তাপ নিষ্কাশন করলে কঠিনে। গ্রীষ্মের আবহ চললে তুমি তো আইসক্রিম বসাতে দাও ফ্রিজে, তো ফ্রিজে কি হয়, যে তরলটা তুমি ফ্রিজে ঢোকালে সেটা থেকে ফ্রিজ তাপ বের করে তরলটাকে কঠিনে পরিণত করে, তাহলে তাপ নিষ্কাশন করে। এই যে এক দশা থেকে আর এক দশায় নিয়ে যাওয়া কোন একটা পদার্থের ক্ষেত্রে, যেটাকে দশান্তর বা অবস্থান্তর বলছি। তাহলে অবস্থান্তর ঘটাতে গেলে কে কে দায়ী? অর্থাৎ একটা পদার্থকে কঠিন অবস্থা থেকে যদি তরল অবস্থায় নিয়ে যেতে চাও, কিংবা তরল থেকে গ্যাসীয়, কিংবা উল্টোটা, তাই দুজন। একটা হলো তাপ, তো অবশ্যই, যাকে আমরা চিনব উষ্ণতা দিয়ে, যদিও তাপ আর উষ্ণতা এক নয়। আর দ্বিতীয় কথা হলো চাপ। অবস্থান্তরে চাপেরও একটা বড় ভূমিকা আছে।
এখন কোন বস্তুতে যে আমরা তাপ দেব অবস্থান্তর ঘটানোর সময় আমরা দেখব সেখানে দু ধরনের তাপ কাজ করছে। অর্থাৎ তাপ একটাই, কিন্তু তার কাজটা দু ধরনের। একটা তাপ যেটা বস্তুতে প্রয়োগ হচ্ছে, যার ফলে বস্তুর উষ্ণতা ক্রমশ বেড়ে যাচ্ছে। অবস্থান্তর ঘটানোর সময় বস্তুতে তাপ দিচ্ছ, মনে করো কঠিন থেকে তরলে নিয়ে যাচ্ছ একটা বস্তুকে, একটা পদার্থকে কঠিন থেকে তরলে নিয়ে যাচ্ছ, আর সেটা করতে গিয়ে তুমি তাপ দিচ্ছ। তো তাপ দিতে গিয়ে দেখা যাবে একটা সময়ে কঠিনের উষ্ণতাটা বাড়ছে। তাহলে যে তাপটা কঠিনের উষ্ণতা বাড়াচ্ছে সেটাকে বলবো বোধগম্য তাপ বা সেন্সেবল হিট। আর অপর একটা তাপ যেটা কিনা কেবলমাত্র দশান্তর ঘটাচ্ছে, তার মানে কঠিন থেকে তরলে রূপান্তর করছে, সেটাকে আমরা বলছি লীন তাপ। একটা পাত্রে কিছুটা বরফ নিয়েছি, এই বরফের উষ্ণতা ধরে নাও -10°C। পাত্রটাতে বরফটা নিয়ে একটা থার্মোমিটার ওই বরফের গায়ে লাগিয়ে রেখেছে একটা স্ট্যান্ডের সাহায্যে। এবার করা হলো কি, ওই পাত্রে এবার তাপ দেওয়া হতে লাগলো। এখন এই যে তাপটা দিচ্ছি, সেই তাপ কতক্ষণ ধরে দিচ্ছি ধরে নাও সেটা মাপারও একটা ব্যবস্থা করা হয়েছে, একটা স্টপ ওয়াচ রাখা আছে। এইবার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, মানে 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর এই বরফের টুকরোটার উষ্ণতা মাপা হতে লাগে। তো আমরা যদি এই পরীক্ষাটা চালিয়ে যাই, কি লক্ষ্য করব? দেখব এই বরফের টুকরোটার উষ্ণতা ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। এখন এই বরফের পাওয়া উষ্ণতা আর এই গ্যাস বার্নার কতক্ষণ জ্বলছে তার সময়, দুটো যদি আমরা গ্রাফের আকারে প্রকাশ করি, যেটাকে উষ্ণতার সময় লেখচিত্র বলা হচ্ছে, তাহলে আমরা কি দেখব? যত সময় অতিবাহিত হবে তত দেখব বরফের টুকরো দুটোর উষ্ণতা ক্রমশ -10° থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে সমস্ত বরফের টুকরোটার উষ্ণতা 0°C পৌঁছে যাবে, এবং আমরা লক্ষ্য করব বরফের টুকরোগুলো ধীরে ধীরে গলতে আরম্ভ করেছে, এবং সেই বরফের টুকরোগুলো গলে জলে পরিণত হচ্ছে। আর আমরা পাত্রে যদি লক্ষ্য করি দেখব জল আর বরফের মিশ্রণ। এই যে কঠিন ক্রমশ তরলে পরিণত হচ্ছে, সেই সময়টা লক্ষ্য করব যে বরফ যে সময় থেকে গলতে শুরু করলো, গ্যাস বার্নার তাপ প্রয়োগ করা বন্ধ করেনি। অর্থাৎ আমি কি বলতে চাইছি, 10°C উষ্ণতায় গ্যাস বার্নার যেমন তাপ দিচ্ছিল, বরফ যখন গলতে শুরু করলো তখনও তেমন ভাবেই তাপ দিচ্ছে। কিন্তু আমরা একটা বিশেষ ঘটনা লক্ষ্য করব, কি সেটা না, গ্যাস বার্নারের দেওয়া তাপে প্রথম দিকে উষ্ণতাটা ধীরে 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 বাড়তে বাড়তে 0°C পৌঁছে গেল। হঠাৎ করে দেখবো এইখানে একটা নির্দিষ্ট নিশ্চয়ই কিছু একটা সময় লাগবে, যে সময় ধরে গ্যাস বার্নার তাপ দিয়েছে। তারপরে লক্ষ্য করব সময় চলে যাচ্ছে, গ্যাস বার্নার তাপ দিয়েও যাচ্ছে, অথচ বরফ আর এই গলা জল, বরফ গলা জলের মিশ্রণের উষ্ণতা 0°C স্থির আছে। বরফ ক্রমশ গলছে, কিন্তু দেওয়া তাপের ফলে উষ্ণতা আর বাড়ছে না। আর আমরা এই কাণ্ডটা কতক্ষণ লক্ষ্য করব? যতক্ষণ না পাত্রের সমস্ত বরফ গলে গিয়ে জলে পরিণত হচ্ছে, অর্থাৎ সমস্ত বরফ জলে পরিণত না হওয়া পর্যন্ত দেখব তাপ দেওয়া সত্ত্বেও পাত্রের রাখা জলের উষ্ণতাটা 0°C স্থির আছে। তাহলে দেখো, তাপ তো এই সময়েতেও দিয়েছে
যে সময়ে বরফের উষ্ণতা -10 থেকে 0-তে বেড়েছে। তাহলে এই সময়ে দেওয়া তাপ বরফের উষ্ণতাটাই কেবল বাড়িয়ে গেছে। যেই পাত্রে রাখা বরফের গলন শুরু হলো, তাপ দেওয়া চলছেই, কিন্তু উষ্ণতা আর বাড়ছে না। সেই সময়ে ঘটছে অবস্থান্তর, অর্থাৎ কঠিন থেকে তরলে রূপান্তরিত হবার ঘটনা। কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়াটা চলছে। সেই সময় উষ্ণতাটা স্থির। যেই সমস্ত তরল, সমস্ত কঠিন তরলে পরিণত হলো, তারপর দেখা গেল যথারীতি আবার উষ্ণতাটা বাড়তে থাকছে। তার মানে উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী যে তাপটা, সেটাকে আমরা বোধগম্য তাপ বলছি। আর অবস্থান্তর ঘটানোর জন্য দায়ী যে তাপ, সেটাকে আমরা বলছি লীন তাপ। তাহলে এখানে আমরা কি দেখছি? একটা নির্দিষ্ট উষ্ণতাতেই বরফ জলে পরিণত হচ্ছে, এবং যতক্ষণ না জলটা, বরফটা পুরোপুরি গলে গিয়ে জলে পরিণত হচ্ছে, ততক্ষণ উষ্ণতাটা স্থির। এই নির্দিষ্ট উষ্ণতাটাকে বরফের গলনাঙ্ক বলবো। মাথায় রাখতে হবে, পদার্থ ভিন্ন ভিন্ন হলে গলনাঙ্ক গুলো ভিন্ন ভিন্ন হয়। তবে এখানে শুধু উষ্ণতা নয়, চাপেরও একটা ভূমিকা আছে। এই ঘটনাটা ঘটার সময় আমরা ধরে নেব বরফ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে রাখা আছে, নতুবা এই নির্দিষ্ট উষ্ণতাটা চাপের কারণে পরিবর্তিত হতে পারে। তাহলে এখন ঘটলোটা, এখন যে প্রক্রিয়াটা ঘটলো, কঠিন অবস্থা থেকে বরফ তরলে রূপান্তরিত হলো। তাহলে এই কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি গলন। এবার ধরো একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, আর জলটা ধরো ঘরের উষ্ণতাতেই আছে, মানে 30 ডিগ্রি কিংবা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম একটা উষ্ণতা। এইবার একটা রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্র, যাই বলো না কেন, তার ভেতরে পুরে দিয়েছি, আর সাথে স্টপ ওয়াচ নিয়ে আছি। হয়তো এখানে একটা, আমরা বলতে পারি একটা থার্মোমিটারের ব্যবস্থাও করা আছে, যে কিনা ওই জলের উষ্ণতাটা মাপে। আমরা যদি স্টপ ওয়াচ এবং থার্মোমিটার দুটোরই পার্ট একসাথে নিতে থাকি, তাহলে দেখবো এই জলটা থেকে ক্রমাগত যদি তাপ বের করা হতে থাকে, তাপটাকে যদি নিষ্কাশন করা হতে থাকে, তাহলে দেখবো জলটার উষ্ণতা ক্রমশ ধীরে ধীরে কমছে। জলটার উষ্ণতা সময় যত যাবে তত কমবে, অর্থাৎ এদিক বরাবর যখন সময় অতিবাহিত যত হচ্ছে, তত দেখবো উষ্ণতাটা কমছে, অর্থাৎ জল তাপ বর্জন করছে। এমন একটা সময় আসবে যখন দেখা যাবে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্র, যাই বলো না কেন, সে তাপ জল থেকে নিষ্কাশন করেই চলেছে, অথচ তার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে আর কমছে না। জলটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপেই আছে। সেই সময় আমরা লক্ষ্য করব জল ক্রমশ ধীরে ধীরে বরফে পরিণত হচ্ছে, জমাট বাঁধছে, সময়ে চলে যাচ্ছে, উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে জমাট বেঁধে বরফে পরিণত হচ্ছে। সেই সময় তরল অবস্থা থেকে জল কঠিনে পরিণত হচ্ছে। তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে যখন, সেটাকে বলছি কঠিনীভবন। সময় যত আরো অতিবাহিত হবে, জমাট বাঁধা বরফের উষ্ণতা আরো কমতে থাকবে। তা আমরা একটা নির্দিষ্ট উষ্ণতা এবার বার করলাম, যে উষ্ণতায় তরল অবস্থা থেকে পদার্থ কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, এবং তরল থেকে কঠিনে পরিণত হওয়ার সময় উষ্ণতাটা ততক্ষণ নির্দিষ্ট থাকছে, যতক্ষণ নির্দিষ্ট বা স্থির থাকছে, যতক্ষণ না সমস্ত জলটা জমাট বেঁধে বরফে পরিণত হচ্ছে। যেই সমস্ত জল জমাট বেঁধে পরিণত হচ্ছে বরফে, তারপর তার উষ্ণতাটা আবার কমতে শুরু করছে। তার মানে আমরা
এখানে যে কথাটা বলতে চাইছি, দুটো বিষয় পাচ্ছি। জল যখন জমাট বেঁধে কঠিনে পরিণত হতে শুরু করছে, সমস্ত জল কঠিনে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতাটা স্থির থাকছে, সেটাকে বলছি হিমাঙ্ক। পদার্থ ভিন্ন হলে হিমাঙ্কও ভিন্ন হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, পদার্থ গলনই হোক আর কঠিনী ভবনই হোক, যখন কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত হয় পদার্থের, তখন আয়তনের পরিবর্তন ঘটে। তার মানে কঠিন বরফ জলে পরিণত হচ্ছে, কঠিন অবস্থায় বরফের যা আয়তন, সেই বরফ যখন গলে জলে পরিণত হলো, তার আয়তন দুটো এক নয়, আলাদা। আবার যখন তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হচ্ছে, তখনও তাদের আয়তন আলাদা। তার মানে কঠিনী ভবন আর গলন, এই দুই ঘটনায় অবস্থার পরিবর্তনের সাথে সাথে আয়তনেরও পরিবর্তন ঘটে। আমরা এই গোটা ঘটনা থেকে যে কটা বিষয় নিয়ে যাব, অর্থাৎ যে জায়গাগুলোতে যাব, সেই জায়গাগুলোতে যাব পরবর্তী পর্যায়ে, সেখানে গলনাঙ্ক আর হিমাঙ্ক যাবে। আর একটা কথা যাবে, দেওয়া তাপে যখন উষ্ণতার পরিবর্তন ঘটে কেবলমাত্র, তখন সেটা বোধগম্য তাপ। আর দেওয়া তাপ বা নিষ্কাশিত তাপ যাই হোক না কেন, কেবল অবস্থার পরিবর্তন যখন ঘটে, তখন সেখানে তাপটাকে আমরা বলবো লিন তাপ। ওকে, গলনাঙ্ক, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। গলনাঙ্ক নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থের গলন শুরু হয় এবং গলন শেষ না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে। গলন শেষ না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে, তাকে মানে কোনটা, যে নির্দিষ্ট উষ্ণতায়, সেটাকে বোঝানো হচ্ছে। তাকে ওই নির্দিষ্ট চাপে কঠিনের গলনাঙ্ক বলে। মাথায় রাখবে, চাপ পাল্টালে কঠিনের গলনাঙ্ক পাল্টাতে পারে। কাজে আমি কঠিনটাকে কোন চাপে রেখেছি সেটা একটা বিষয়। এখন এই বিভিন্ন চাপে কঠিনের গলনাঙ্ক বিভিন্ন হতেই পারে, কিন্তু আমরা সাধারণত প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথাই বলে থাকি, সেটাকে আমরা স্বাভাবিক গলনাঙ্ক বলবো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থের গলন শুরু হয় এবং গলন শেষ না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে, তাকে ওই কঠিন পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বলা হয়। তুমি মাথায় রেখো, যখনই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা বলা হবে তখন সেটা স্বাভাবিক গলনাঙ্ক, আর অন্যথা অন্য চাপ হলে সেই চাপে কঠিনের গলনাঙ্কের কথা বলবো। এখানে গলনাঙ্কের একটা বিকল্প সংজ্ঞা দিয়েছি, কি সেটা দেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের কঠিন ও তরল অবস্থা পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকে, তাকে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বলে। মানে ব্যাপারটা ধরো, তুমি একটা কথা তুমি বিশ্বাস করবে, যে দুটো বস্তু যদি সমান উষ্ণতায় থাকে, ধরো এই দুটো বস্তু, আমার হাতে ধরা দুটো বস্তু সমান উষ্ণতায় আছে, তারা যদি পরস্পরের সংস্পর্শে থাকে, তাহলে তাদের মধ্যে কোনো প্রকার তাপের আদান প্রদান হবে না। একটা পাত্র আছে, যে পাত্রে জল আছে, সে জলটা 0°C উষ্ণতায়। আবার একটা বরফের টুকরো আছে, সেও 0°C উষ্ণতায়। তাহলে দুজনে যদি একই উষ্ণতায় থাকে, তাহলে জল যেমন বরফকে কোনো প্রকার তাপ দেবে না, বরফও জলকে কোনো প্রকার তাপ দেবে না, অর্থাৎ এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না। তখন বলা হবে এরা আছে তাপীয় সাম্যে। তার মানে এই ঘটনাটা যখন উপস্থিত হবে, সেটাকেই আমরা গলনাঙ্কের কথা বলছি। এবার একটা কথা মাথায় রেখো, হিমাঙ্কের ক্ষেত্রেও যখনই আমরা শুধু হিমাঙ্ক বলবো, যে কোনো চাপে কথা বলবে, আর যখন আমরা স্বাভাবিক হিমাঙ্কের কথা বলবো, তখন কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা বলতে হবে।
হিমাঙ্ক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তাপ নিষ্কাশন বা বর্জনের ফলে কোনো বিশুদ্ধ তরলের কঠিনীভবন শুরু হয় এবং কঠিনীভবন শেষ না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে, তাকে ওই তরলের হিমাঙ্ক বলে বা স্বাভাবিক হিমাঙ্ক বলা হয়। এখন দেখো, তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন বা বর্জন দুটোই হতে পারে একই কথা, অর্থাৎ তরল থেকে তাপ বেরিয়ে যাওয়া। যদি জলের কথা বলা হয়, জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্কটা তরলের। আর যদি গলনাঙ্ক বলা হয় তাহলে সেটা কঠিনের, বরফের গলনাঙ্ক, জলের হিমাঙ্ক। তো বরফের গলনাঙ্কই বলো, বিশুদ্ধ জলের হিমাঙ্কই বলো, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তুমি খালি মাথায় রেখো, গলনাঙ্ক আর হিমাঙ্ক আসলে দুটো উষ্ণতা। পদার্থ ভিন্ন ভিন্ন হলে এর মানগুলোও হবে ভিন্ন। এখানে কতগুলো পদার্থের আমরা গলনাঙ্ক লিখেছি, যেমন দেখো, বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, সীসার ক্ষেত্রে 327, অ্যালুমিনিয়াম 657 ডিগ্রি সেলসিয়াস, তামা 1038 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দেখা গেছে যে সকল পদার্থ কেলাসাকার তাদের গলনাঙ্ক এবং হিমাঙ্কটা একই উষ্ণতা, কিন্তু যেগুলো অনিয়তাকার, যেমন কাঁচ, চর্বি, মোম, মাখন, এদের গলনাঙ্ক বা হিমাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতা নয়, একটা বিস্তৃতির মধ্যে। যেমন মাখনের গলনাঙ্ক 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, আবার অপরদিকে হিমাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে কোনো তাপমাত্রা হতে পারে। এই অনিয়তাকার পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্কের কোনো নির্দিষ্ট, যেমন এই বরফ আর সীসার ক্ষেত্রে আছে, সেরকম নির্দিষ্ট নয়। আবার কিছু অবিশুদ্ধ পদার্থ আছে, তো পদার্থের মধ্যে অবিশুদ্ধি মিশ্রিত থাকলে তাদের গলনাঙ্ক হিমাঙ্কের কোনো নির্দিষ্ট মান থাকে না। মিশ্র পদার্থ, সংকর ধাতু, যে বিভিন্ন উপাদানগুলো মিশিয়ে আমরা সংকর ধাতু তৈরি করছি, সেই সংকর ধাতুর উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে উপাদানগুলো ভিন্ন ভিন্ন বলতে অনুপাতও যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদেরও নির্দিষ্ট কোনো গলনাঙ্ক আর হিমাঙ্ক থাকে না। আর এদিকে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরকম কিছু পদার্থ আছে যারা কোনো উষ্ণতাতেই গলে না। ওকে, অবস্থার পরিবর্তনে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো লিন তাপ। লিন তাপ কাকে বলছি না, উষ্ণতা স্থির রেখে বা স্থির উষ্ণতায় একক ভরের কোনো পদার্থে, একক ভরের কোনো পদার্থের সম্পূর্ণ অবস্থা পরিবর্তনের জন্য, অর্থাৎ কঠিন থাকলে তরল সম্পূর্ণরূপে, কিংবা তরল থাকলে গ্যাস, বা উল্টোগুলো, সম্পূর্ণ অবস্থা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ, কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় গেলে প্রয়োগ করতে হবে। উল্টো দিকে গ্যাসীয় অবস্থা থেকে তরল কিংবা তরল থেকে কঠিনে আনলে নিষ্কাশন করতে হবে। যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে। এখন ধরো একটা পদার্থের লিন তাপ, কোন একটা পদার্থ, তার লিন তাপ এল। আমরা যদি এই সংজ্ঞা অনুসারে চলি, যে পদার্থের কথা বলা হচ্ছে তার যে উষ্ণতায় আমরা এটাকে স্থির রাখবো আর কি, সেটা ধরে নিলাম টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তো ধরে নেওয়া যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি পদার্থের লিন তাপ এল। এর মানেটা কি না, ওই পদার্থের একক ভরের অবস্থা পরিবর্তন করতে হলে
এল একক তাপ দিতে হবে। তাহলে এম ভরের অবস্থার পরিবর্তন করতে হলে কতটা তাপ দিতে হবে? না যে তাপ প্রয়োগ করতে হবে, অথবা এমনও হতে পারে নিষ্কাশন করতে হবে, সেটার পরিমাণ ml। তার মানে এম ভরের কোন বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যদি তাপ প্রয়োগ করতে হয় অথবা নিষ্কাশন করতে হয়, তার পরিমাণটা ml। এলটা এখানে লিন তাপ বোঝাতে ব্যবহার করেছি। তাহলে এল ইজিক্যাল টু কি? কিউ বাই এম। তাহলে এখান থেকে আমরা এককে যেতে পারি। সিজিএস বা এসআই, প্রথমে এসআই এতে আসি। এসআই এতে এককটা কি হবে? তাপের একক কি? না তাপের একক এসআই এতে জুল, আর নিচে আছে ভর, তাহলে তার একক কেজি, জুল প্রতি কেজি, বা আমরা এভাবেও লিখতে পারি জুল প্রতি কেজি। সিজিএস পদ্ধতিতে আমরা এককটা যেটা পাবো কিউ, এটা হলো গিয়ে ক্যালোরি, আর এখানে এম তার মানে গ্রাম, তার মানে ক্যালোরি প্রতি গ্রাম। তুমি এটাকে এভাবেও লিখতে পারো ক্যালোরি প্রতি গ্রাম। তাহলে এই হলো লিন তাপের এককগুলো। ওকে, লিন তাপ অনেক রকমের হতে পারে। যখন পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাচ্ছে, এই অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লিন তাপটা হলো গলনে লিন তাপ। তরল থেকে বাষ্পীভূত হচ্ছে, মানে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে যখন, বাষ্পীভবনে লিন তাপ। আবার বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থা থেকে যখন সে তরল অবস্থায় আসছে, তখন সেটা ঘনীভবনে লিন তাপ। আবার তরল থেকে যখন কঠিন অবস্থায় আসছে, কঠিনীভবনে লিন তাপ। আমরা এখন যেটা বলছি গলনে লিন তাপ। আমি একটা কথা বলি, তুমি এইরকম ভাবে আলাদা আলাদা করে লিন তাপ পড়ে মুখস্থ রাখলে তোমাকে অনেকগুলো সংজ্ঞা মনে রাখতে হবে। তুমি যদি লিন তাপের প্রথম সংজ্ঞাটা মনে রাখো, তারপর গলনে লিন তাপ তুমি খুব সহজেই পড়ে ফেলতে পারবে। আচ্ছা, একবার লিন তাপের সংজ্ঞাটা দেখো। আর তোমার যদি এটা লিখবার দরকার হয়, তুমি মাঝখানে স্ক্রিনশট নিয়ে গোটা অংশটা সংজ্ঞাগুলো তুমি লিখে নিতে পারো। কি বলা হয়েছে লিন তাপের সংজ্ঞায়? স্থির উষ্ণতায় একক ভরের কোন পদার্থে সম্পূর্ণ অবস্থা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয়, তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে। এবার তুমি ভাবো গলনের সময় কি হবে? না কঠিন থেকে তরলে যাবে। তার মানে কঠিন থেকে কোনো পদার্থ তরল অবস্থায় গেলে তাকে তাপ প্রয়োগ করতে হয়। তাহলে দেখো, স্থির উষ্ণতায় একক ভরের, এখানে কোন পদার্থ ছিল, পদার্থটা আমার কাছে নির্দিষ্ট ছিল না, কঠিন না তরল, এখন নির্দিষ্ট। একক ভরের কোন কঠিন পদার্থের সম্পূর্ণ, এবার অবস্থা পরিবর্তনটা কি ধরনের? না গলন। সম্পূর্ণ গলনের জন্য, অবস্থা পরিবর্তনের জায়গায় এখন কথাটা এসেছে গলনের, সম্পূর্ণ গলনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাকে ওই কঠিনের গলনে লিন তাপ বলে। তাহলে সংজ্ঞাগুলো যেরকম যদি তুলনা করে পড়ো, তাহলে মনে হয় একটা সংজ্ঞা করলে অপর সংজ্ঞাটা তুমি নিজে থেকেই তৈরি করে ফেলতে পারবে। ওকে, এবার দেখো কঠিনীভবনে লিন তাপ একই রকম ভাবে দুটোর সাথে মেলাবে। আর একটু আগে যে গলনে লিন তাপ বললাম তার সাথেও মেলাবে, সুবিধাটা হবে। স্থির উষ্ণতায় একক ভরের, এখন এটা কঠিনীভবন, তার মানে তরলকে কঠিনে পরিণত করবে, তার মানে তরল থেকে তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে স্থির উষ্ণতায় একক ভরের কোন তরল পদার্থে সম্পূর্ণ কঠিনীভবনের জন্য, অর্থাৎ তরলটাকে সম্পূর্ণরূপে কঠিনে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করা হয়, তাকে ওই তরল পদার্থের
বা ওই পদার্থেরও বলতে পারো, ওই পদার্থের কঠিনীভবনে লিনতাপ বলে। এখন দেখো, বরফের গলনে লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, আর সিজিএস করলে 3.36 ইন্টু 10⁵ জুল প্রতি কেজি। এখন এইটাকে 3.36 ইন্টু 10⁵ জুল প্রতি কেজি, এটা অনেক সময় আমরা 336 কিলো জুল প্রতি কেজিও বলে থাকি। এখন এখানে এই কথাটার অর্থ কি? অনেক সময় প্রশ্ন করে বরফের গলনে লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কি বোঝো? না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম ভরের বরফকে ওই উষ্ণতাতেই সমভর জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ বরফের গলনে লিনতাপটাকে তো আমি অন্যরকম ভাবেও বলতে পারি যে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে স্থির রেখে বরফকে জলে পরিণত করতে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। তুমি এটাকে এখানেও বলতে পারো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 273 কেলভিন উষ্ণতায় 1 কেজি পরিমাণ জলকে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে উষ্ণতা 273 কেলভিনে স্থির রেখে 1 কেজি পরিমাণ জলকে বরফে পরিণত করতে হলে 3.36 ইন্টু 10⁵ জুল তাপ নিষ্কাশন করা প্রয়োজন। তোমাকে যদি বরফের গলনে লিনতাপ বলে তাহলে প্রয়োগ করার কথা বলবে, আর জলের কঠিনীভবন, সেখানে যদি কঠিনীভবনের লিনতাপ বলে তাহলে নিষ্কাশন করার কথা বলবে। এই হলো লিনতাপের বিষয়। 80 ক্যালোরি প্রতি গ্রাম, এটা থেকে জুল প্রতি কেজিতে কি করে আসছে সেটা একবার দেখিয়েছি। দেখো, 80 ক্যালোরি প্রতি গ্রামটাকে 1 গ্রাম। এখন 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে ক্যালোরিটাকে জুলে পরিণত করেছি আর গ্রামটাকে কেজিতে। 1 গ্রাম মানে কি 10⁻³ কেজি। এবার 10⁻³ উপরে নিয়ে গেছি 10⁻³ এই গুণটা করলে তুমি দেখতেই পাচ্ছ, গুণটা করলে 336 ইন্টু 10⁻³ জুল আসে। এইটাকে অনেক সময় 336 কিলো জুল প্রতি কেজি এটা বলা হয়। অথবা তুমি যদি দশমিক এখানটায় এগিয়ে দাও তাহলে এটা বলা যেতে পারে 3.36 ইন্টু 10⁵ জুল প্রতি কেজি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন? মানে তুমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ দুটো পর পর হাত দাও তাহলে মনে হবে যেন বরফটা বেশি ঠান্ডা। আসলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ কম থাকে। জল অপেক্ষা বরফে 80 ক্যালোরি তাপ কম থাকে। আর আমরা যখন ওটা স্পর্শ করি তুলনায় জলের তুলনায় বরফ দেহ থেকে তাপ বেশি নিয়ে নেয়, ফলে আমরা বরফটাকে বেশি ঠান্ডা মনে করি। অপরদিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফের টুকরো, মানে মনে করো এরকম একটা বরফের টুকরো আছে, মোটা বরফের টুকরো, তার মাঝখানে গর্ত করা আছে। এইবার ওই বরফের টুকরোটা গোটাটার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এখন ওই বরফের টুকরোর মাঝখানে কিছুটা জল রাখলাম, জল রেখে আবার একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফের টুকরো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো এই যে বরফের গর্তে রাখা জলটা এটা বরফে পরিণত হবে কিনা। দেখো, বরফের ব্লকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফের ব্লকের সংস্পর্শে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। জলটা তুমি যদি ঘরের উষ্ণতায় নিয়ে থাকো, ঘরের উষ্ণতা থেকে কমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছাবে। কিন্তু এইবার ভাবো, জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের উষ্ণতাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওপরেও 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, তাহলে এখন দুটো সমান উষ্ণতায় পৌঁছে গেছে। তাহলে সম উষ্ণতার ভেতরে তো তাপের আদান প্রদান হয় না। অথচ এই জলকে যদি বরফে পরিণত হতে হয় প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত হতে গেলে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে।
ও তো বর্জন করতে চাইবে, কিন্তু নেবে কে? কেউ নেবে না। কাজেই বরফের গর্তে থাকা জলটা তরল অবস্থাতেই থাকবে, জমে কঠিনে পরিণত হবে না। গলনাঙ্কের উপর মিশ্রিত বা দ্রবীভূত পদার্থের প্রভাব। প্রথমে আসছে আমরা দ্রবণের কথা। দেখো, আমরা জল যে তাপমাত্রায় জমে বরফে পরিণত হয় বিশুদ্ধ জল, সেটা 0°C। জলের হিমাঙ্ক 0°C। কিন্তু যদি জলে লবণ মিশ্রিত থাকে তাহলে কিন্তু ওই হিমাঙ্কটা আরো নিচে নেমে যায়। তার মানে 0°C আরো নিচে, সেটা -1 -2 যা খুশি হতে পারে। সাধারণত দেখা গেছে জলে যদি লবণের পরিমাণটা বেশ বেশি হয়, অর্থাৎ লবণের পরিমাণটা বেশ বাড়তে থাকে, বাড়তে 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 থাকলে তার হিমাঙ্কটা -21°C পর্যন্ত নেমে যেতে পারে। সাধারণত দ্রবণের হিমাঙ্ক দ্রাবকের যেটা, তার তুলনায় অনেকটাই নিচে থাকে দ্রবণের ক্ষেত্রে। দুধ, সেও একটা তো দ্রবণ, বিভিন্ন উপাদানের মিশ্রণ, তার হিমাঙ্ক কিন্তু 1° -1.03°C। তা তুমি ভাবো, তুমি যে আইসক্রিমটা খাচ্ছ সেটা যখন তরল অবস্থায় থাকে, সেটা যখন ফ্রিজে জমাট বাঁধতে বসে, সেটা কিন্তু জলের যে হিমাঙ্ক তার অনেক নিচে থাকে তার হিমাঙ্ক। শীতের দেশে একটা সমস্যা হয় জানো, যখন ধরো গাড়িগুলো থাকে, তাদের যে রেডিয়েটার, সেখানে ইঞ্জিনকে ঠান্ডা করবার জন্য বা ঠান্ডা রাখবার জন্য জল ব্যবহার করা হয়। সমস্ত দেশেই গাড়িতে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয় রেডিয়েটার। এখন কোন স্থানের উষ্ণতা যদি হিমাঙ্কের খুব নিচে নেমে যায়, তাহলে রেডিয়েটারের জল জমাট বেঁধে বরফে পরিণত হয়ে রেডিয়েটারকে ফাটাতে পারে। তাই রেডিয়েটারের জল যাতে সহজে খুব নিম্ন উষ্ণতাতে গেলেও জমাট যাতে না বেঁধে যেতে পারে, সেই জন্য অ্যান্টি ফ্রিজ, হিমরোধক হিসাবে ব্যবহার করা হয় গ্লিসারিন, ইথাইল অ্যালকোহল। রেডিয়েটারে যে জল থাকে, জলের ভেতরে কিছুটা গ্লিসারিন বা ইথাইল অ্যালকোহল মিশ্রিত করা হয়, যাতে কিনা খুব নিম্ন উষ্ণতাতেও, শীতের দেশে বিশেষত যেখানে টেম্পারেচার -30°C পর্যন্ত চলে যায়, সেরকম জায়গায় ওই জলটা সহজে জমাট বাঁধতে পারে না। তাই ওই গ্লিসারল, ইথাইল গ্লাইকল ইত্যাদি যে পদার্থ, যেগুলোকে জলে মেশালে জলের হিমাঙ্ক অনেকটাই নিচে নেমে যায়, তাদেরকে বলা হয় অ্যান্টি ফ্রিজ। ওকে। সংকর ধাতু, সংকর ধাতুর ক্ষেত্রে এই গলনাঙ্কের ব্যাপারটা, সংকর ধাতু যে উপাদানগুলো দিয়ে তৈরি, সেই উপাদানগুলোর যা গলনাঙ্ক, তার থেকে সংকর ধাতুর গলনাঙ্কটা কম হয়। যেমন দেখো, রাংঝাল বিভিন্ন ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। সীসা টিন দিয়ে তৈরি, সীসার গলনাঙ্ক 327°C। উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি, টিনের 232°C। এই দুটোর মিশ্রণে উৎপন্ন যে সংকর ধাতু, তার আবার গলনাঙ্ক 180°C। কাজ কোথায়? ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। অপরদিকে রোজ মেটাল বা রোজের ধাতু বা রোজ ধাতুও বলা হয়, তার গলনাঙ্ক 94.5°C। এটা ওই ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় নিম্ন গলনাঙ্কের জন্য। অথচ রোজ মেটাল যে তিনটে ধাতু দিয়ে তৈরি, সীসা, টিন, বিসমাথ, এদের আবার প্রত্যেকের গলনাঙ্ক পৃথক ভাবে যেগুলো বলছি, তা 200°C বেশি। কাজে বুঝতে পারছো, সংকর ধাতুর গলনাঙ্ক উপাদানের গলনাঙ্কের থেকে কম হয়। হিমমিশ্র, যে মিশ্রণ দিয়ে নিম্ন উষ্ণতা সৃষ্টি করা যায় তাকে বলা হয় হিমমিশ্র। সাধারণভাবে দেখা গেছে 3 ভাগ বরফ আর 1 ভাগ লবণ, এই সাধারণ খাদ্য লবণ, তাদের মিশ্রণ দিয়ে প্রায় -21°C মতো নিম্ন উষ্ণতা সৃষ্টি করা যায়। আবার 2 ভাগ বরফ আর 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে প্রায় -52°C উষ্ণতার মতো নিম্ন উষ্ণতা সৃষ্টি করা যায়। হিমমিশ্রের ব্যবহার কোথায়? শাক, সবজি, ফুল, ওষুধ ইত্যাদি সংরক্ষণে। আর তুমি তো মাছের বাজারে গিয়ে দেখেছো, সামুদ্রিক মাছগুলো সংরক্ষণেও এই বড় হিমমিশ্র ব্যবহার করা হয়ে থাকে। এরপর
এরপর আসছে ইউটেকটিক উষ্ণতা। সাধারণভাবে কোনো দ্রবণকে যদি শীতল করা হয় তাহলে দেখা যায় যে দ্রাব্য আর দ্রাবক একসাথে জমাট বেঁধে কঠিন হচ্ছে না। যে উষ্ণতায় কোন দ্রবণের ক্ষেত্রে যে উষ্ণতায় দ্রাবক একসাথে জমাট বাঁধে সেই উষ্ণতাটাকে বলা হচ্ছে ইউটেকটিক উষ্ণতা। লবণ জলের ক্ষেত্রে যদি আমরা উষ্ণতাটা কমাতে থাকি দেখা যায়, যেমন সামুদ্রিক মানে সমুদ্রের জল উষ্ণতাটা যদি ক্রমশ কমতে থাকে দেখা যায় যে জলটা প্রথমে জমাট বেঁধে বরফে পরিণত হয়। মনে করো না একটা পাত্রে লবণ জলের দ্রবণ আছে, যদি আমরা এর উষ্ণতাটা কমাতে থাকলে প্রথমে কিছুটা জল জমাট বেঁধে যাবে, লবণ পড়ে থাকবে, জমাট বাঁধা বরফটুকু তুলে নিলে এখন যে দ্রবণ পড়ে রইল তাতে জলের ভাগ কমে গেল, লবণের ভাগ বেড়ে গেল, অর্থাৎ লবণের ঘনত্ব গেল বেড়ে। এই প্রক্রিয়াটা চালাতে চালাতে যত আমরা এগোবো তত ক্রমাগত বরফের টুকরোগুলো তুলে ফেলতে থাকলে দ্রবণে লবণের ভাগটা বাড়তে থাকবে, লবণের ঘনত্ব বাড়তে থাকবে, ফলে এর হিমাঙ্কটাও নিচে নেমে যেতে থাকবে। একটা সময় আসবে যে অবশিষ্ট যে দ্রবণ মানে তুমি যে প্রথমে জল আর লবণের দ্রবণ নিয়ে শুরু করেছিলে সেখানে উষ্ণতা কমাতে থাকলে প্রথমে জল জমে বরফে পরিণত হচ্ছে, সেই বরফগুলোকে পাত্র থেকে ধরো তুলে নিলে, তাহলে অবশিষ্ট যে অংশটা পড়ে রইল দ্রবণের সেখানে লবণের ঘনত্ব বেশি জলের তুলনায়। এর ভাবে যদি আমরা ক্রমাগত করতে থাকি একটা সময়ে দেখা যাবে পাত্রস্থ দ্রবণে জলে লবণের ঘনত্বটা বেশ বেশি এবং তার হিমাঙ্কটাও বেশ নিচে যাবে। এখন এই রকম সময়ে যদি দ্রবণটাকে আরো ওই হিমাঙ্কের নিচে নিয়ে যাওয়া হয় তাহলে লবণ আর জল আলাদাভাবে কোনো তোমার কঠিন অবস্থায় না গিয়ে গোটা দ্রবণটাই একসাথে -23°C উষ্ণতায় জমে কঠিন হবে। আমাদের দেশে নুন উৎপাদন করা হয় কিভাবে না, সমুদ্রের জলকে একটা বিশাল মাঠের মধ্যে আটকে রেখে তাকে বাষ্পায়ন করে জলটাকে বার করে দেওয়া হয়, নুন মাটিতে পড়ে থাকে, এইভাবে নুন উৎপাদনের পদ্ধতি। শীতের দেশে করা হয় কি এইভাবে ইউটেকটিক উষ্ণতাটাকে ব্যবহার করে শীতের দেশে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা হয়ে থাকে। এখন আমরা যেটা দেখব গলন এবং কঠিনীভবন। যাই বলি না কেন, যদি গলনের কথাই বলি, কঠিন থেকে যখন তরলে পরিণত হচ্ছে তখন পদার্থের আয়তনের পরিবর্তন ঘটে। সাধারণভাবে কি দেখা যায়, গলন হলে কঠিন থেকে পদার্থ তরলে পরিণত হলে সাধারণত আয়তনে বাড়ে, কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে সাধারণত বাড়ে। কিন্তু বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাথ এরকম বেশ কিছু পদার্থ আছে টাইপ মানে ছাপার জন্য যে টাইপ ও খড়গগুলো ব্যবহার করা হয় সেগুলো যে মেটেরিয়ালে তৈরি হয় সেগুলোরও এদের আবার গলনের ফলে কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে কমে। আচ্ছা, কথাটাকে যদি ঘুরিয়ে বলি, সাধারণত তরল কঠিনে পরিণত হলে আয়তনে বাড়ার পরিবর্তে কমে, আর জল সমেত এই সমস্ত যে পদার্থগুলো আছে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বাড়ে। আয়তনে বাড়া মানে কি, ঘনত্ব, ভর বাই আয়তন। তাহলে বরফের কথাই ভাব, জল জমাট বেঁধে বরফে পরিণত হলে আয়তনে বাড়বে, উল্টোটা বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কমবে। এখন জল কঠিনীভবনের ফলে বরফে পরিণত হলে আয়তনে বাড়ছে, আয়তন বাড়া মানে ঘনত্ব কমবে, সেই কারণে জলে বরফ ভাসে, অর্থাৎ জলের ঘনত্বের তুলনায় বরফের ঘনত্বটা কম, তাই জলে বরফ ভাসে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ যার আয়তন 12 × 10⁻⁶ মিটার কিউব, সেই বরফের টুকরো জলে পরিণত হলে 0°C উষ্ণতারই জলে ধরো, তার আয়তনটা কমে চলে আসবে 11 × 10⁻⁶ মিটার কিউব। তার মানে ঘুরিয়ে বললে
এত আয়তনের জল বরফে পরিণত হলে এই আয়তনটায় 12 × 10⁻⁶ মিটার কিউব আয়তনে পরিণত হবে। আবার আমরা যদি বরফ থেকে জলে যাই তাহলে আয়তনটা কমবে, বরফ থেকে জলে গেলে আয়তন হ্রাস পায়। আবার অপরদিকে মোম, তার আবার তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনটা কমে। তোমরা তো বিভিন্ন খেলার ছলে মোমের পুতুল টুতুল তৈরি করেছো, মোমকে গলিয়ে যদি তাকে তুমি আলাদা করে শীতল করো, দেখবে যত কঠিন হবে তার আয়তনটা কমছে। এটা ভালো মজার পরীক্ষা করা যায়। গলিত মোমের মধ্যে যদি এক টুকরো কঠিন মোম ফেলে দেওয়া যায়, দেখা যাবে গলিত মোমের তলায় সেটা চলে গেছে। বরফের ক্ষেত্রে কিন্তু সেটা ভাসবে। ঠিক আছে, তাহলে এই হলো কঠিনের এবং গলন কঠিনের ভবনের ফলে আয়তনের পরিবর্তন। শীতের এই যে গলন আর কঠিনী ভবনের ফলে আয়তনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা অনেক সুবিধেও আছে অসুবিধেও আছে। আমরা মূলত বরফ যখন কঠিন থেকে তরল হয় আয়তনে কমে, অথবা জল জমাট বেঁধে যখন বরফে পরিণত হয় আয়তনে বাড়ে। আমরা মূলত এই দিকটার সুবিধা অসুবিধা দেখব। সুবিধার কথা ভাবা যাক। জল যখন জমাট বেঁধে বরফে পরিণত হয় আয়তনে বাড়ে, তার ফলে সে জলাশয়ের উপরে ভাসে। তো শীতের দেশে যেখানে তাপমাত্রা অনায়াসে 0°C অনেক নিচে চলে যায়, সেই সমস্ত দেশে যে জলচর প্রাণীরা আছে তারা বেঁচে থাকতে পারে এই একটাই কারণে, জল জমাট বেঁধে বরফে পরিণত হলে জলাশয়ের উপরের অংশটা বরফ থাকবে, কিন্তু তলদেশের অংশ অর্থাৎ জলাশয়ের একটা গভীরতায় সেখানে জল জমে বরফে পরিণত হবে না, ফলে জলচর প্রাণীরা বেঁচে থাকবে। এটা জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ার একটা সুবিধে। এর সাথে আর একটা পয়েন্ট যোগ করে দিয়েছি, যেমন পিতল, ঢালাই, লোহা, এরাও কিন্তু তরল থেকে কঠিন অবস্থায় গেলে আয়তনে বাড়ে। তুমি দেখবে বাড়িতে অনেক সময় পিতলের বিভিন্ন মূর্তি বা বাসনপত্র ব্যবহার করা হয়। ঢালাই লোহার ক্ষেত্রে আমরা বাড়িতে কড়া ব্যবহার করি। তো এগুলো তৈরি করবার সময় করা হয় কি, যে ছাঁচ তৈরি করা হয়, ছাঁচের ভেতরে এই গলিত পদার্থগুলো অল্প পরিমাণে দেওয়া হয়, মানে পুরো ছাঁচটা ভর্তি করে দেওয়া হয় না। তুমি দেখবে বাড়িতে যখন আইসক্রিম যদি তুমি কখনো বসাতে চাও, যে পাত্রে বসাবে সেই পাত্র থেকে পুরো আয়তনটা ওই গলিত তরল দিয়ে ভর্তি করলে হবে না, কারণ আইসক্রিমটা তরলটা কঠিন হওয়ার পর যখন আইসক্রিমটা তৈরি হবে তখন তাহলে কিন্তু পাত্র ছেড়ে ওই আইসক্রিমটা বেরিয়ে আসবে। অল্প দিতে হয় আইসক্রিম তৈরি করার সময়, যাতে ঠিক পাত্রের মাপের মাপে আইসক্রিমটা তৈরি হয়। এই ঢালাই লোহা বা পিতলের বাসনপত্র তৈরি করবার সময়, এমনকি ওই যে টাইপরাইটারের কথা বলেছিলাম, সেই মানে ছাঁচগুলোতে ওই হরফগুলো তৈরি করবার সময় ছাঁচগুলোর যা আয়তন তার থেকে একটু অল্প আয়তনের এই গলিত পিতল বা ঢালাই লোহা যাই হোক না কেন সেটা ঢালা হয়। এবার এটা যখন শীতল হয় তখন তার আয়তনে বাড়ে। ছাঁচের যে সূক্ষ্ম সূক্ষ্ম ধারগুলো আছে বা প্রান্তগুলো আছে সেখান পর্যন্ত এমন ভাবে প্রসারিত হয় যে ছাঁচটার চারিদিকে ওই ধাতব পদার্থগুলো কঠিন হবার সময় চালিয়ে যায়। ফলে এই ছাঁচ ভেঙে যখন মূর্তি বা বাসনপত্রগুলো যখন পাবো তখন তাদের সুতীক্ষ্ণ প্রান্ত যুক্ত হয়। এদের কি কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। জল জমাট বেঁধে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। শীতের দেশে এই যে পাইপ, যে পাইপের ভেতর দিয়ে জল যায়, সে লোহারও হতে পারে বা অন্য কোনো উপাদান নির্মিত হতে পারে। আমি লিখেছি বটে লোহার, অন্য কোনো উপাদান নির্মিত হতে পারে। তো সেই সমস্ত পাইপের ভেতর দিয়ে জল যদি যায় এবং সেই অঞ্চলের উষ্ণতা যদি হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে যায়, তাহলে পাইপের ভেতরে থাকা জল জমাট বেঁধে বরফে পরিণত হলো, আয়তনে বাড়লো, ফলে তারা পাইপ ফাটিয়ে দেয়। এক্ষেত্রে একটা বিশেষ প্রশ্ন আছে যে শীতের দেশে জল সরবরাহকারী যে পাইপ সেটা ঠান্ডা জল অপেক্ষা গরম জলের ক্ষেত্রে বেশি ফাটে। আমাদের যেমন ধরো বাড়িতে বাড়িতে দেখবে এখন পঞ্চায়েত বা এরকম ব্যবস্থাপনায় বা মিউনিসিপ্যালিটির ব্যবস্থাপনায় বাড়িতে বাড়িতে জল সরবরাহ করা হয়। আমাদের মতো দেশের বিশ্বপ্রধান দেশে একটাই পাইপ থাকে। শীতের দেশে আবার বাড়িতে বাড়িতে দু ধরনের জল, শীতল জল আর উষ্ণ জল পাঠানো হয়।
এখন জল যদি উত্তপ্ত করা হয়, তুমি একটা পাত্র নিয়ে দেখবে, উত্তপ্ত করলে পাত্রের ভেতরে জল নিয়ে তাকে উত্তপ্ত করা শুরু করলে দেখবে একের পর এক বুদবুদ উঠছে এবং সেটা বেরিয়ে যাচ্ছে। তার মানে জলের দ্রবীভূত বাতাসটা বেরিয়ে যেতে থাকে। তার মানে গরম জলে যে দ্রবীভূত বাতাস থাকে সেটা বেরিয়ে যেতে থাকে, শীতল জলে দ্রবীভূত বাতাস উপস্থিত থাকে। এখন কোনো কারণে শীতের দেশে গরম জল এবং শীতল জল উভয় নলের জলই যদি বরফে পরিণত হয়, শীতল জল হবে কি বরফে পরিণত হলে আয়তনে বাড়বে, কিন্তু জলে দ্রবীভূত বাতাসকে সরিয়ে দিয়ে সে জায়গা করে নেয়। তার মানে আমি বলতে চাই যে একটা নল আছে, শীতল জল প্রবাহটা নিয়ে যায়, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়বে স্বাভাবিক। আয়তনে বাড়ার সময় জলের দ্রবীভূত বাতাসকে বার করে দিয়ে সেই জায়গাটা সে দখল করবে, ফলে পাইপের চাপটা ওই জল আয়তনে বাড়ার সময় তুলনায় কম দেবে। আর গরম জল কি করবে, তাতে তো দ্রবীভূত বাতাস নেই, সে কোনো কারণে শীতল হয়ে যদি আয়তনে বাড়তে থাকে বরফে পরিণত হওয়ার সময়, সে সরাসরি পাইপের গায়ে শীতল জল যে পরিমাণ চাপ দেবে বরফে পরিণত হওয়ার সময় উষ্ণ জল তার থেকে বেশি দেবে, দ্রবীভূত বাতাস না থাকার কারণে। ফলে সরবরাহ লাইন যদি উষ্ণ জলের হয়, উষ্ণ জল শীতল জলের তুলনায় ওই লাইনটা ফাটাবে বেশি। এই জন্যে শীতের দেশে গরম জলের তুলনায়, শীতল জলের তুলনায় গরম জলের পাইপ ফাটার পরিমাণটা বেশি। পাহাড়ে ফাটল বৃদ্ধি পাওয়া, এটা আবার কি ঘটনা? ধরো বৃষ্টির সময় পাহাড়ের যে বিভিন্ন খাঁজ তৈরি হয়, এই যে ফাটল তৈরি হয়, এই ফাটলগুলোতে ধরো পাহাড়ের অংশে অনেক সময় বৃষ্টির সময় জলটা জমে, এবার সেই জল যদি বরফে পরিণত হয়, তাহলে বরফে পরিণত হলে আয়তনে বাড়বে, তাহলে এই ফাটলগুলোতে সে তারও চাপ বৃদ্ধি করবে, তাহলে ফাটলগুলো আরো বৃদ্ধি পাবে, বা পাহাড়ের টুকরো মানে পাথর ভেঙে পাহাড় ছেড়ে বেরিয়ে আসবে। তাহলে পাহাড়ে ফাটল বৃদ্ধি করবার জন্যও জলের বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পাওয়াটা একটা দায়ী। গাড়ির রেডিয়েটর ফেটে যাওয়া, কি হয় সেটা না, গাড়িতে ইঞ্জিন ঠান্ডা করবার জন্য, ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয়। এখন শীতের দেশে সেই জলটা হঠাৎ করে যদি বরফে পরিণত হয়ে যায়, গাড়িটা চলতে চলতে হয়তো রাস্তায় কোথাও একটা পার্ক করা আছে, সবসময় তো একটা গাড়ি চলে না, তো পার্ক করা আছে, যখন ব্যবহার করা হচ্ছে না সেই সময় জলটা শীতের দেশে ধরো জমাট বেঁধে বরফে পরিণত হয়ে গেছে, তাহলে বরফে পরিণত হলে সেটা কি করবে, আয়তনে বাড়বে, ফলে রেডিয়েটরকে ফাটিয়ে দেবে। এখন যেটা দেখতে চলেছি গলনাঙ্কের উপর চাপের প্রভাব। আমরা বারে বারে বলেছি অবস্থার পরিবর্তনে চাপের একটা বড় ভূমিকা আছে। পদার্থ যদি কঠিন থেকে তরলে পরিণত হয় এবং হওয়ার সময় আয়তনে বাড়ে, পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে যদি আয়তনে বাড়ে, মোমের ক্ষেত্রে এটা হয়, কাচের ক্ষেত্রে এটা হয়, চর্বিতেও হয়। এই সমস্ত সাধারণত অনিয়তাকার পদার্থগুলোর ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, আয়তন বাড়ছে। আচ্ছা, চাপ বাড়ালে কি হয়, আয়তন কমার কথা তো। এবার আমি বাইরে থেকে যে চাপটা দেওয়ার কথা তার থেকে বেশি চাপ দিয়েছি, পদার্থটা বাড়তে চাইছে, অথচ আমি চাপ বেশি দিচ্ছি, তার মানে পদার্থের যে পরিবর্তনটা হতে চাইছে সেই হওয়াতে আমি বাধা দিচ্ছি। তার মানে সামান্য মোম কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার সময় সে আয়তনে বাড়তে চাইছে, কঠিন মোম তরলে পরিণত হওয়ার সময় আয়তনে বাড়তে চাইছে, আমি বাইরে থেকে চাপ বাড়িয়ে দিয়ে সেই আয়তনের পরিবর্তনে বাধা সৃষ্টি করতে চাইছি। এই বাধা সৃষ্টি করতে চাইছি বলেই গলনাঙ্কটা যাচ্ছে বেড়ে। সাধারণত দেখা যাচ্ছে মোমের ক্ষেত্রে যদি চাপটা বাড়ানো হয়, এক বায়ুমণ্ডলীয় চাপ থেকে চাপটা বাড়িয়ে 2 বায়ুমণ্ডলীয় চাপ করে দিলাম, তার মানে এক ছিল 2 বায়ুমণ্ডলীয় চাপ করলাম, তাহলে দেখা যায় গলনাঙ্ক, মোমের যেটা গলনাঙ্ক, সেই গলনাঙ্কটা বেড়ে গেছে প্রায় 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থ
কঠিন থেকে তরলে পরিণত হলে যদি আয়তনে কমে, মানে বরফের ক্ষেত্রের কথাই যদি ধরো, সেক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0°C, ঠিক কথাই। কিন্তু তার উপর চাপ যদি 1 বায়ুমণ্ডলীয় পরিমাণ বাড়ানো যায়, মানে চাপটা যেটা কার্যকরী সেটা 1 বায়ুমণ্ডলীয় চাপ থেকে যদি 2 বায়ুমণ্ডলীয় চাপ করা যায়, তাহলে বরফের গলনাঙ্ক 0.073°C পরিমাণ হ্রাস পায়। আসলে বরফ জলে পরিণত হচ্ছে, আয়তনে কমছে। এখন কোনো গ্যাসের উপর চাপ বাড়ালে কি হয়? যে কোনো বস্তুর উপরই চাপ বাড়ালে সেটি তার আয়তন কমাতে সাহায্য করে। এখন বায়ু চাপ যখন বাড়ানো হচ্ছে বরফের উপর প্রযুক্ত চাপটা যখন বাড়ানো হবে, সে আদতে বরফ থেকে জলে রূপান্তরিত হতে গেলে আয়তনে কমে। তার মানে ওই বর্ধিত চাপ আয়তন কমাতে সাহায্য করছে, তার মানে বরফ থেকে জলে যেতে সেটা সাহায্য করছে, বরফকে জলে রূপান্তরিত হতে গিয়ে সাহায্য করছে, যার ফলে গলনাঙ্কটা কমছে। চাপটা এখানে সহায়ক অবস্থার পরিবর্তনে। আর আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? আগে যেমন মোম কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে বাড়ছে, তাহলে এখানে প্রযুক্ত চাপটা আর আয়তন বৃদ্ধি একে অপরের বিরুদ্ধে কাজ করছে, সেই কারণে ওখানে প্রযুক্ত চাপ আয়তনের বৃদ্ধিকে বাধা দিচ্ছিল, তাই গলনাঙ্ক তার যাচ্ছিল বেড়ে, এখানে গলনাঙ্ক কমেছে। আমরা এখানে একটা লেখচিত্র এঁকেছি, এটাকে বলা হয় গলন লেখ। যে কোনো কঠিন পদার্থ যাদের আয়তন কমবে কঠিন থেকে তরলে পরিণত হলে, তাদের ক্ষেত্রেই হতে পারে। আমরা মূলত এটাকে বরফ তার জন্যই এঁকেছি, এটাকে ওই জন্য বরফ রেখাই বলে। কি করেছি? এদিক বরাবর বিভিন্ন চাপে নেওয়া গলনাঙ্ক আর এদিক বরাবর বায়ু চাপগুলোকে প্লট করা হয়েছে। দেখো, যখন 1 বায়ুমণ্ডলীয় চাপ বরফের উপর ক্রিয়া করছে তখন তার গলনাঙ্কটা 0°। যেই ক্রমাগত চাপ বাড়ানো হয়েছে গলনাঙ্ক কমেছে। ফলে তুমি যদি এই পয়েন্টগুলোকে লক্ষ্য করো, এই পয়েন্টগুলো থেকে ক্রমাগত যদি দেখতে থাকো, তাহলে দেখো যত চাপ বাড়ানো হয়েছে গলনাঙ্ক তত কমেছে। তার মানে এই যে বিন্দুগুলোকে আমরা বাস্তব পরীক্ষায় পাওয়া, অর্থাৎ ক্রমাগত চাপ বৃদ্ধি করে গেছি, তার ফলে যে গলনাঙ্কগুলো পেয়েছি, বরফের কথাই বলছি, এটা যে কোনো কঠিনের হতে পারে, যার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় এলে আয়তন কমে, তাদের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমরা কি দেখব? এদিকটা তরল অবস্থা, এদিকটা কঠিন অবস্থাকে নির্দেশ করছে। তার মানে কঠিন থেকে তরলে যাবার জন্য যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা ক্রমশ দেখো এদিকে যত আসবো, অর্থাৎ আমরা যত এই অক্ষের মূল বিন্দুর দিকে আসবো তত গলনাঙ্কটা কমছে। তার মানে লেখটা কঠিনের দিকে, অর্থাৎ আমাদের হিসাবে বাম দিকে হেলে থাকছে। আচ্ছা, যদি এমন হতো, এটা বরফ না নিয়ে যদি মোম হতো, আমরা কি করেছি? যদি মোম হতো তাহলে গলনাঙ্কটা চাপ বৃদ্ধির সাথে সাথে বাড়তো, তাহলে লেখচিত্রটা এরকম এই বাম দিকে হেলে না গিয়ে সেটা এরকম ডান দিকে যেত। তার মানে এই দিকটা কঠিনের অংশ থাকতো, এই দিকটা তরল। আর আমরা এখানে এটা বরফের ক্ষেত্রে এঁকেছি বলে এটা দেখো বাম দিকে হেলে গেছে। পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন বলার আগে তোমাদের একটা ঘটনা বলি। অনেক সময় তোমরা করো কি, ধরো কারো আইসক্রিম খাবার ইচ্ছা হয়েছে, তো তুমি আইসক্রিম কিনতে গিয়ে একটা ধরে নাও সাদা রঙের আইসক্রিম, প্যাকেটে মোড়া নয়, যেগুলো প্যাকেটে মোড়া বিক্রি হচ্ছে সেগুলোর কথা বলিনি, একদম সরাসরি কাঠি দেওয়া আইসক্রিম, একটা সাদা রঙের আর একটা লাল রঙের নিয়ে যদি আইসক্রিম দুটোকে খানিকক্ষণ চেপে ধরে রাখতে পারো, বেশিক্ষণ নয় খানিকক্ষণ, ছেড়ে দেওয়ার পর কি হবে দেখবে, তুমি দেখবে ওই আইসক্রিম দুটো পরস্পরের সাথে লেগে গেছে বা জুড়ে গেছে।
এখন তুমি যদি ওটাকে ছাড়াতে সক্ষম হও, দেখবে সাদা লাল এই কারণে বললাম, দুটো ভিন্ন রঙের আইসক্রিম নিলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। দেখবে সাদা আইসক্রিমের গায়ে কিছু লাল আইসক্রিমের ছিটে লেগে আছে, যখন ছাড়িয়ে ফেলবে আইসক্রিম দুটোকে জোর করে তুমি ছাড়িয়ে ফেলবে, আর লাল আইসক্রিমের গায়ে কিছু সাদা রঙের ছিটে লেগে আছে। আচ্ছা, ঘটনাটা কেন হয়? এখানে আমি দুটো বরফের টুকরো দেখিয়েছি, তুমি রংটাতে যেও না, এখানে কালো এখানে লাল এরকম ব্যাপার নয়, দুটো বরফের টুকরো, সর্ববিষয়ে তারা একই রকম। এখন যদি আমরা চেপে ধরি, চেপে ধরলে খানিকক্ষণ পর যখন আমরা ছেড়ে দেব, দেখবো এই সংযোগ স্থলটা তারা জুড়ে গেছে। আসলে ব্যাপারটা কি হয়, চাপ প্রয়োগ করলে বরফের মতো কঠিন, যারা তরলে পরিণত হলে আয়তনে কমে, তাদের হয় কি গলনাঙ্কটা হ্রাস পায়। তো ধরো দুটো বরফের টুকরো যখন তুমি চেপে ধরলে এই সংযোগ স্থলটায় বাইরে থেকে প্রযুক্ত বলটার জন্য সংযোগ স্থলটার চাপটা যায় বেড়ে, ফলে এই সংযোগ স্থলের অংশের বরফটার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তুমি যেন ভেবো না চাপ প্রয়োগ করেছে উষ্ণতার পরিবর্তন ঘটে গেছে, তা কিন্তু নয়, উষ্ণতাটা একই আছে, কিন্তু রিকোয়ারমেন্ট যেটা মানে যেটা চাহিদা সেটা কমে গেছে। তার মানে আমি বলতে চাইলাম, যখনই চাপ প্রয়োগ করলে এই অংশের বরফের টুকরোগুলোর গলনাঙ্ক যদি বিশুদ্ধই ধরি আর 0°C নেই, একটু নেমে গেছে, অথচ এর উষ্ণতা তখন 0°C আছে। গলনাঙ্ক যেটা প্রয়োজন ছিল 0°C, সেটা নেমে গেছে 0°C নিচে, ফলে ওই সংযোগ স্থলের অংশগুলোর বরফ তখন যাবে গলে, যেহেতু গলনাঙ্কটা নেমে গেছে। এবার এই সংযোগ স্থলের অংশগুলোর বরফ গলে গিয়ে জলে পরিণত হবে এবং তারা একে অপরের সাথে মিশে যাবে, মিশে গিয়ে এই জায়গাটায় আর নতুন করে বরফটা থাকবে না, আর গলবার জন্য প্রয়োজনীয় তাপ সে পরিবেশ থেকে নেবে। এইবার যেই তুমি চাপটাকে সরিয়ে নিলে, চাপ মুক্ত ওই জল সে তো নিজের উষ্ণতা দেখছে, সে 0°C আছে, সঙ্গে সঙ্গে তার গলনাঙ্কটা আবার ওপরে উঠে যাবে, আর তখনই ওই জল সে তার তাপ ত্যাগ করে পুনরায় বরফে পরিণত হবে, ফলে এই অংশ দুটো যুক্ত হয়ে যাবে। ঘটনাটাকে পুনঃশীলী বহন বলছে। কাকে বলছি? চাপ প্রয়োগে বরফ গলানো এবং চাপ অপসারণে বরফ গলা জলের পুনরায় বরফে পরিণত হওয়ার ঘটনাটাকে পুনঃশীলী ভবন বলে। পুনঃশীলী ভবনে একটা ভালো পরীক্ষা আছে যেটাকে বর্ণমূলীর পরীক্ষা বলে। পরীক্ষাটা কি, আগে এসো, একটা বরফের টুকরো দুটো ক্ল্যাম্প সহ স্ট্যান্ডের সাহায্যে আটকানো আছে, এর ওপর দিয়ে একটা লোহা অথবা তামার তার, বেশ দৃঢ় কিন্তু সরু তারকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর তার তলে একটা ভারী ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। এইটা ঝুলিয়ে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে তারটা বরফ কেটে পড়ে গেল, কিন্তু বরফ খণ্ডটা যেমন অখণ্ড অবস্থায় যুক্ত গোটা অবস্থায় ছিল তেমনই রয়ে গেল, অথচ তারটা বরফ কেটে পড়ে গেল। এমন কাণ্ডটা হলো কিভাবে? প্রথম কথা দেখো, এই যে আমার এই পেনটা হাতে চেপে ধরলে লাগবে ঠিক কথা, কিন্তু তোমাদের হাতে যে ওই ডট পেন বা পেনগুলো থাকে তার পিছনের দিকটা করে হাতে চেপে ধরলে লাগবে ঠিক কথা, কিন্তু ধরো করবে না, যদিও যদি এই সূচালো প্রান্তটা তোমার পেনের হাতে চেপে ধরো একইভাবে, যেমন বল তুমি উল্টো দিকে প্রয়োগ করেছিলে তেমন সেভাবে এই সূচাগ্র প্রান্তটা যদি চেপে ধরো, তাহলে লাগবে অনেক বেশি। কারণটা কি? এই যে ক্ষেত্রফলটা, যখনই তুমি পিছনের দিকটা দিয়ে হাতে চেপে ধরছো ক্ষেত্রফলটা বেশি, ফলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বলটা যতটা ক্রিয়া করছে, যেই তুমি পেনটার তীক্ষ্ণ প্রান্তটা নিচ্ছ তখন তার ক্ষেত্রফলটা কমে যাচ্ছে।
একইভাবে বল প্রয়োগ করলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল মানে চাপটা যাচ্ছে বেড়ে। তাই যখন আমরা এই বরফের উপর একটা সরু তার ঝোলাচ্ছি, সরু তারটার বরফ যেখানটা স্পর্শ করে আছে সেই সংস্পর্শ তলের ক্ষেত্রফলটা খুব কম হচ্ছে। ফলে এই ভরটা ঝুলিয়ে দেওয়ার ফলে ওই সংস্পর্শ ক্ষেত্রফল টুকুতে, মানে আমি একটু যদি এটা বড় করে আঁকি, এইরকম বরফের টুকরো আর তুমি এই তারটাকে ঝুলিয়েছ, এই যে স্পর্শ করে থাকা জায়গাটায় তার চাপ দিচ্ছে বেশ বেশি অন্য যে অংশের তারটা নেই সেই অংশের তুলনায়। তার মানে এই অংশে কেবলই বায়ুচাপ কাজ করছে, এই অংশে বায়ুচাপ তো আছেই, সঙ্গে তারটা ঝুলিয়ে দেওয়ার জন্য তার যে ভরটা ঝুলিয়ে দিয়েছে ওই ডব্লু, এর জন্য এর যে ওজনটা সেটাই এখানে বল হিসাবে কাজ করে বাড়তি চাপ দিচ্ছে। ফলে কি হচ্ছে, ওই সংস্পর্শ স্থলটা বরফের গলনাঙ্ক যাচ্ছে কমে। ফলে কি হচ্ছে, ওই বরফ ঠিক তারটার নিচে থাকা, এই যদি আমার আঙুলটা যদি তার হয়, তারটা যদি বরফের সংস্পর্শে, এই সাদা পেনটা যদি বরফ হয়, তাহলে এই সংস্পর্শে থাকা বরফের অংশটুকুর গলনাঙ্ক যাচ্ছে কমে। ফলে ওই বরফ তার অথবা পরিবেশ সেখান থেকে তাপটাকে সংগ্রহ করছে বরফ গলনের লীন তাপ। সংগ্রহ করে কি হচ্ছে, এই সংস্পর্শে থাকা বরফটা যাচ্ছে গলে, গলে জলে পরিণত হলে তাপটা তো আর জলের উপর থাকবে না, জল ভেদ করে সে আরো নিচে নেমে আসছে। ধরে নাও সে এইখানে চলে এলো ওপর থেকে নিচে, এবার ওপরের অংশটা ভেতর দিয়ে তাপটা নিচে নেমে এসেছে, ফলে ওপরের যে গলিত জল সে এখন চাপ মুক্ত, সে এবার কি করবে, ওই চাপ মুক্ত জলটা তৎক্ষণাৎ আবার বরফে পরিণত হবে। এইভাবে সমগ্র প্রক্রিয়াটা হতে হতে একটা সময় তাপটা বরফ টুকরো কেটে নিচে পড়ে যাবে। পুনঃশীলী ভবন এই ঘটনাটা যেটা বর্ণমূলের পরীক্ষায় দেখা যায় তার কিছু শর্ত আছে। কি কি সেই শর্ত? প্রথমেই বলেছি ব্যবহৃত তাপটি তাপের সুপরিবাহী হবে। খেয়াল করো, এই যে বরফটা সে গলাচ্ছে, গলানোর জন্য সে তো গলাচ্ছে না, বরফটার গলনাঙ্ক নিচে নামাচ্ছে, কিন্তু তার গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপ সে সংগ্রহ করবে কোথা থেকে? তার একটাই রাস্তা, হয় পরিবেশ নতুবা তার সংস্পর্শে থাকা তাপ। এই তাপটা তাপের সুপরিবাহী হলে সে সহজেই পরিবেশ থেকে তাপ সংগ্রহ করে ওই বরফের স্তরকে দেবে, বরফ গলে জলে পরিণত হলো। এইবার ভাবো, চাপ মুক্ত হয়ে বরফ গলা জল কিন্তু আবার বরফে পরিণত হবে, বরফ গলা জল মানে এই অংশটার বরফ গলা জল আবার বরফে পরিণত হবে। সেই সময় সে তাপ ত্যাগ করবে, করবে তো কাকে? পরিবেশকে করতে পারে অথবা ওই তারকে দেবে। এইবার ওই তার কি করবে, তাপটা সংগ্রহ করবে করে সে তার নিচের বরফের স্তরকে দেবে। এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তাপের সুপরিবাহী হওয়া দরকার তাপটা। তাহলে হচ্ছে কি, তাপটা তাপের সুপরিবাহী হবে আর খুব সরু হবে। খুব সরু না হলে কিন্তু চাপটা যথেষ্ট মানের পড়বে না। আর চারিপাশের উষ্ণতা 0°C বেশি হতে হবে, এটা তো স্বাভাবিক, না হলে পরিবেশ থেকে তাপ ওখানে ঢুকবে কেন? তুমি ঝরো না, এটা যদি -2°C উষ্ণতায় ঘটানো হয়, যদি তাপটা গলনের জন্য প্রয়োজনীয় লিন তাপ পরিবেশ থেকে সংগ্রহ করতে না পারে, ওর উষ্ণতা 0°, পরিবেশের উষ্ণতা -2°, তাহলে তাপটা পরিবেশ থেকে তাপ সংগ্রহ করবে কিভাবে? তাই পরিবেশের উষ্ণতাটা 0°C বেশি হতে হবে। অনেকে প্রশ্ন করে, আচ্ছা এখানে এই তাপটা সুপরিবাহী না হয়ে যদি অন্তরক বা কুপরিবাহী একটা আমরা নাইলন তার ঝুলিয়ে দিলাম, তাহলে কি সম্পন্ন হতো? আচ্ছা, গলনের জন্য লিন তাপটা সরবরাহ করবে কে যদি তাপটা তাপের সুপরিবাহী না হয়? তাই অন্তরক নির্মিত বা কুপরিবাহী তার দিয়ে পরীক্ষাটি সম্পন্ন হবে না। অনেক সময় পাহাড়ে বরফ পড়ে, বরফ অনবরত পড়ছে, তার ভর বাড়ছে, ফলে হয় কি, এই যে বরফটা জমেছে এইরকম বরফের সংযোগস্থল, বরফ আর পাহাড়ের সংযোগস্থলে অনেক সময় চাপ বাড়ার ফলে গলনাঙ্ক হ্রাস পায়, ফলে সেই জায়গাটার বরফটা গলে যায়। এই সংযোগস্থলটা, এই যে আমি
কালো কালারের মোটা লাইনে লিখেছি ওই সংযোগস্থলে। তাহলে তলার অংশের বরফ গলে গেলে কি হয়, সেটা ভোরকে অনেক সময় পাহাড় থেকে নেমে আসে, যেটাকে আমরা হিমাবাহ বলে থাকি। আবার স্লেজ গাড়ি বলো বা আইস স্কেটিং করার সময় বলো, বরফের উপর দিয়ে স্কেট করার সময়, তখন হয় কি বরফের ওই স্কেট করার সময় সংযোগস্থলের চাপমাত্রাটা বেড়ে যাওয়ার ফলে গলনাঙ্ক হ্রাস পায়। আর গলনাঙ্ক হ্রাস পেলেই অনায়াসে যে স্কেটার যে স্কেট করছে, পা মানে জুতো আর বরফের মেঝে তার মধ্যে গলনাঙ্ক হ্রাস পেয়েছে, চাপ প্রয়োগের ফলে বরফটা গলে জল হয়ে গেছে, যার ফলে তার মধ্যে দিয়ে অবলীলায় সে হরকে যেতে পারে। এবার আসি, আমরা এই যে অংশটা পড়লাম গলনার কঠিনী ভবন, তার গোটা অংশটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এক জায়গায় করি, যেটাকে অনেক সময় গলনের সূত্র বলা হয়, আমরা তাহলে কি বলবো? প্রতিটি বিশুদ্ধ কঠিন পদার্থের নির্দিষ্ট চাপে গলনাঙ্ক নির্দিষ্ট। সাধারণত দেখা যায় যে এই পদার্থগুলোর গলনাঙ্ক আর হিমাঙ্ক প্রায় একই ধরনের হয়ে থাকে, মানে একই মানের হয়ে থাকে। 2 নম্বর কথা হলো, অনিয়তাকার পদার্থগুলোর গলনাঙ্ক একটা নির্দিষ্ট সীমার মধ্যে হয়, কোনো একটা নির্দিষ্ট মানের হয় না। সংকর ধাতু তাদের উপাদান যেগুলো তাদের গলনাঙ্ক উচ্চ, কিন্তু সংকর ধাতুটার গলনাঙ্ক সাধারণত নিম্নমানের হয়। মিশ্রণের ক্ষেত্রেও একই কথা। গলনাঙ্ক বিভিন্ন পদার্থের বিভিন্ন হয়। লীন তাপ অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। বিভিন্ন পদার্থের বা একই পদার্থের গলনে লীন তাপের মান যা পরবর্তীকালে দেখব আমরা, অন্য অবস্থার পরিবর্তনে মানে তরল থেকে গ্যাসে যখন যাচ্ছে বাষ্পীভবনে লীন তাপ মানটা ভিন্ন ভিন্ন, কিন্তু বিভিন্ন পদার্থের কোন একটা নির্দিষ্ট অবস্থার পরিবর্তনের জন্য লীন তাপ আলাদা আলাদা। তার মানে আমি বলতে চাইছি বরফের গলনে লীন তাপ যা, অন্য কোনো পদার্থের গলনে লীন তাপ যা, সেগুলো কিন্তু মানে ভিন্ন, কিন্তু পদার্থের ক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ নির্দিষ্ট থাকলে, মানে নির্দিষ্ট চাপে ওই লীন তাপের মানগুলো সকল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে। ওকে।